স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের সাথে গতি নিরীক্ষা অবধি পড়িয়েছিলাম আর সময় নিরীক্ষাটাও করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে সময় লিখন এই টপিকটা নিয়ে আলোচনা স্টার্ট করব। অনেকেই হয়তো ভাবতে পারো যে ম্যাম এই টপিকগুলো এত ডিটেলসে কেন পড়াচ্ছে, এগুলো কি অতটাও ইম্পর্টেন্ট? তো আমি একটা কথা বলতে চাই যে দেখো, তোমরা যদি একটু ডিটেলসে পড়ো, সেই যে সুবিধাগুলো তোমরা যখন চ্যাপ্টারটা শেষ হবে তখন বুঝতে পারবে যে কতটা কাজে লাগছে। আর তোমাদের যেহেতু সেমিস্টার 3টা এমসিকিউ প্যাটার্ন, তো ভেতর থেকে কোথার থেকে বোর্ডসে কোয়েশ্চেন করবে সেগুলো কিন্তু ভালো করে বুঝতে পারবে না যদি না চ্যাপ্টারটা ভালো করে বুঝে থাকো। কাজেই এখন একটু এফার্ট দাও, সামনেই তো পরীক্ষা, ভালো করে একটু যদি বোঝো তাহলে কিন্তু দেখবে যে অনেকটাই পড়তে ইজি লাগছে। তো দেখো, এবার আসছে আমাদের সময় লিখন। সময় লিখন মানে দেখো বলেছে যে সময় লিখন বলতে শ্রমিক ও কর্মচারীদের হাজিরার সময় যথাযথভাবে এবং সঠিক পদ্ধতিতে লিপিবদ্ধকরণের কাজকে বোঝায়, তাই তো? মানে দেখো, কখন শ্রমিক কর্মচারীরা কারখানায় এসে কাজ শুরু করলো আর কাজ শেষ করলো, কারখানা থেকে চলে যাওয়ার সময়, এইগুলোকে লিপিবদ্ধকরণের কাজকেই সময় লিখন বোঝায়। ঠিক আছে? তো দেখো বলেছে যে যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানের আকার এবং উৎপাদিত পণ্যের পরিমাণ অনেকটাই বড় বা বেশি হয়, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শ্রমিক কর্মচারীদের হাজিরার সময় অর্থাৎ কারখানায় আসা যাওয়ার সময় লিপিবদ্ধ করার জন্য কারখানায় মূল ফটকের আশেপাশে একটা আলাদা করে হাজিরার কার্যালয়, টাইম অফিস রাখে। কিন্তু ছোটোখাটো যে প্রতিষ্ঠান, সেখানে আলাদাভাবে কোনো হাজিরার অফিস না রেখে প্রবেশদ্বারের রক্ষীদের এই হাজিরার খাতা রাখতে হয়। ঠিক আছে? তো দেখো, এবার এই যে কত সময় নিল, এই যে লিপিবদ্ধ এই সময়ের উপর ভিত্তি করেই শ্রমিক কর্মচারীদের মজুরির হিসাব করা হয়। যতক্ষণ কাজ করলো শ্রমিকরা, সেই অনুযায়ী নির্ভর করে তাদেরকে মজুরি দেওয়া হয়। তো উদ্দেশ্যগুলো একটু দেখে নিতে হবে। দেখো, নাম্বার 1 বলছে কি, বিধিবদ্ধ প্রয়োজনীয়তা। ঠিক আছে, এটা তো বুঝলে। তারপর নাম্বার 2 দেখো, মজুরির বিল তৈরির কাজে লাগে। তারপর মজুরি ব্যয় নিয়ন্ত্রণের জন্য কাজে লাগে। ঠিক আছে? নাম্বার 4 দেখো, শৃঙ্খলা রক্ষার জন্য লাগে। নাম্বার 5 হচ্ছে কাজের প্রকৃতির প্রভেদের জন্য লাগে। মানে কি না, দেখো প্রত্যেক শ্রমিকের কারখানায় আসা এবং কারখানায় চলে যাওয়ার সময় সঠিকভাবে লিপিবদ্ধ করা গেলে স্বাভাবিক সময়ের কাজ, অতিরিক্ত সময় কজন কাজ করছে, কতক্ষণ করছে, দেরিতে উপস্থিতি কারা করছে, কিংবা তাড়াতাড়ি কারখানা থেকে বেরিয়ে যাওয়া বা আলাদাভাবে এগুলো আলাদাভাবে চিহ্নিত করা যায় আর সেরম অনুযায়ী তাদেরকে মজুরি দেওয়া হয়। তারপর দেখো, উপরিব্যয়ের বন্টন। আমরা জানি উপরিব্যয় মানে ওভারহেড, মানে যেগুলো ইনডাইরেক্ট কস্ট, মানে যেগুলো উৎপাদনের সাথে সরাসরি নির্ভর করে না। ঠিক আছে? তো সেটার জন্য দেখো টাইম স্টাডিটা করা হয়। ঠিক আছে, টাইম কিপিংটা হচ্ছে এটার জন্য করছি। তারপর দেখো আসছে অবসরকালীন ও অন্যান্য সুবিধা। শ্রমিক কর্মচারীদের অবসরকালীন সুবিধা ও অন্যান্য সুবিধা প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজে সময় লিখন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? তাছাড়া দেখো, পদোন্নতি মানে যখন প্রমোশন করা হয় বা বেতন বা মজুরির হার বৃদ্ধি ইত্যাদি বিষয় এই সময় লিখন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের কাজে সহায়তা করে। হয়ে গেল। নেক্সট এবার আসছে দেখো আমাদের এই পরিমাণ বা সংখ্যাভিত্তিক কাজের ক্ষেত্রে সময় লিখনের গুরুত্ব। দেখো তাহলে কি বলেছে এবারে, অনেকেই এইরূপ ধারণা আছে যে সময় লিখনের কাজটি শুধুমাত্র সেই সব ক্ষেত্রে প্রয়োজন যে ক্ষেত্রে শ্রমিকদের মজুরির সময়ের উপর ভিত্তি করে প্রদান করা হয়। অর্থাৎ যখন শ্রমিকদের মজুরি সময়ের উপর ভিত্তি করে প্রদান করা হয় না, তখন সময় লিখনের তেমন গুরুত্ব নেই। তাদের এই ধারণা ভুল। এ কথা সত্যি যে শ্রমিকদের মজুরি যখন তাদের উৎপাদিত পণ্যের পরিমাণ বা সংখ্যা কিংবা সম্পাদিত কাজের উপর নির্ভর করে, সেক্ষেত্রে সেই পণ্য উৎপাদন করতে কিংবা সেই কাজ করতে সেই শ্রমিক ঠিক কতটা সময় নিয়েছে তা আলাদাভাবে বিচার করা হয় না। কেননা সেই সব ক্ষেত্রে শ্রমিকদের কাজটি সম্পন্ন করার কিংবা
নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করার সময় মজুরি নির্ধারণের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, কিন্তু সেই ক্ষেত্রেও যে সময় লিখন করা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। যথাযথভাবে সময় লিখন যে শুধুমাত্র শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য কাজে লাগে তা কিন্তু নয়। তো কেন কাজে লাগছে দেখো, নাম্বার 1 হচ্ছে এই যে কারখানার শৃঙ্খলা। এটা একটু আগেও আমরা পড়লাম যে কারখানার শৃঙ্খলা বজায় রাখার জন্য করা হয়। তারপর দেখো বলেছে উপরিব্যয়ের বন্টন, এগুলো সবাই একই পয়েন্ট আছে, এগুলো তোমরা ভেতরটা দেখে নেবে, দেখলেই এগুলো বুঝতে পারবে। নাম্বার 3 দেখো আছে গবেষণা ও বিধিবদ্ধ চাহিদার জন্য লাগে। ঠিক আছে, যে কতক্ষণ শ্রমিক কর্মচারীদের কারখানায় ব্যয়িত সময়ের পরিমাণ এবং সেই সংক্রান্ত যাবতীয় রাশিতত্ত্ব। ঠিক আছে, তারপর দেখো ন্যূনতম সময়ভিত্তিক মজুরি, মানে যেটা মিনিমাম টাইম বেসড পেমেন্ট, মানে যে অনেক সময় দেখা যায় শ্রমিকরা যখন কাজ করে তারা একদম অল্প সময়ে কাজ করেছে, বেশি কাজ করেনি, তো তখন তাদেরকে একদম অল্প কিছু মজুরি দেওয়া হয়, ন্যূনতম মজুরি, সেটা সময়ভিত্তিক করা হয়, তো সেইটার জন্য লাগে। তারপর দেখো বলেছে বৈষম্যমূলক সংখ্যাভিত্তিক মজুরির হার, মানে যেটা ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো কি বলেছে না দেখো, বৈষম্যমূলক পরিমাণ বা সংখ্যাভিত্তিক মজুরির হার নির্ধারণের জন্য উৎপাদনের কাজে শ্রমিকদের ব্যয়িত সময়ের পরিমাণ জানতে হয়। ফলে সংখ্যাভিত্তিক মজুরির হার ধরে তাদের মজুরির পরিমাণ নির্ধারণ করা হলেও বৈষম্যমূলক হার নির্ধারণে সময় লিখনের বিশেষ কার্যকারী ভূমিকা গ্রহণ করে। তো এবার দেখো আসছে নাম্বার 4.4 কি বলেছে, উত্তম সময় লিখন পদ্ধতির বৈশিষ্ট্য। তো সেই বৈশিষ্ট্যগুলো দেখবো। দেখো নাম্বার 1 হচ্ছে আসা যাওয়ার সময় লিপিবদ্ধকরণ, এটা তো তোমরা জানো, এটার আলাদা করে কিছু বলার নেই। নাম্বার 2 উপযুক্ত সতর্কতা বজায় রাখা হবে, তাই তো, যদি ঠিকঠাকভাবে এই যে নিয়মভাবে কারখানায় কে কখন আসছে যাচ্ছে, কাজ কতক্ষণ করছে, সেগুলো যদি দেখা হয়। তারপর দেখো বলেছে ছদ্ম শ্রমিকের হাজিরা, এই যে অনেকে অ্যাটেন্ডেন্স কাদের করে, এই যে প্রক্সি ওয়ার্কার্স, আসেনি কাজে তাদের হাজিরা দিয়ে দেয়, তো এটা তো করাটা উচিত না। তো সময় লিখনের পদ্ধতি এই কাজে লাগে। ঠিক আছে, এই যে দেখো বলেছে অর্থাৎ একজন শ্রমিকের হয়ে অন্য শ্রমিক হাজিরা খাতায় সই কিংবা অন্য কোনোভাবে হাজিরা দিতে যাতে না পারে তার জন্য। শৃঙ্খলা রক্ষাটা অনেকবার পড়লাম এই পয়েন্টটা। তারপর দেখো বলেছে যান্ত্রিক উপায়ে হাজিরা নথিভুক্তি, এই যে এখন বায়োমেট্রিক ডিভাইস সব এসেছে, সেগুলোর মাধ্যমে অ্যাটেন্ডেন্স রাখা হয়, কখন লগ ইন করছে, কখন লগ আউট করছে। তারপর দেখো নাম্বার 6 বলেছে জালিয়াতি রোধের জন্য কাজে লাগে। ঠিক আছে, তারপর দেখো বলেছে নাম্বার 7 পয়েন্ট যথাযথ সময় লিপিবদ্ধকরণ। আর নাম্বার 8 দ্রুত এবং সরল ব্যবস্থা। তো এই পয়েন্টগুলো একটু দেখে নেবে, ভেতরগুলো পড়লেই বুঝে যাবে এটা একদম সোজা রয়েছে। তো এবার আমরা আসছি সময় লিখনের পদ্ধতি। দেখো এই যে নাম্বার 1 হচ্ছে হাতে কলমে সময় লিখন, নাম্বার 2 হচ্ছে যান্ত্রিক উপায়ে সময় লিখন। তো এই যে হাতে কলমে সময় লিখন, এটারও কিন্তু আবার দুরকম রয়েছে। যেমন দেখো হাজিরা খাতা পদ্ধতি, যেখানে একটা রেজিস্টার মেনটেন করতে হয়, সেখানে আমরা সব কিছু লিখি। আর ধাতুর চাকতি পদ্ধতি, এটা যখন পড়বো তখন বোঝাচ্ছি। আর যান্ত্রিক উপায়ের সময় লিখনের মধ্যে কি কি পড়ছে এটা খেয়াল রেখো। নাম্বার 1 হচ্ছে সময় লিপিবদ্ধকরণের ঘড়ি পদ্ধতি, নাম্বার 2 হচ্ছে সুসংহত সময় নথি পদ্ধতি, আর নাম্বার 3 যেটা একটু আগে বলছিলাম বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি। ঠিক আছে, তো দেখো হাতে কলমে হাজিরা পদ্ধতিটা তোমরা জানো, এটা একদম সহজ, যে এই যে কারখানার মূল প্রবেশদ্বারের কাছে যে হাজিরার অফিস থাকে সেখানে কিংবা প্রবেশদ্বারেই রক্ষীর কাছে একটি হাজিরার খাতা রাখা হয়। ঠিক আছে, কি কি থাকে দেখো, এখানে নির্দিষ্ট কলাম ছাড়াও এই যে স্বাক্ষর করার জন্য যে নির্দিষ্ট কলাম আছে সেটা ছাড়াও প্রত্যেক শ্রমিকের নাম, তার কোনো আলাদা কর্মী কোড সংখ্যা থাকলে, মানে এমপ্লয়ি আইডি নাম্বার, মজুরির হার, কত মজুরি পাচ্ছে, কোন ডিভিশন বা বিভাগে কাজ করছে বা উৎপাদন কেন্দ্রের সঙ্গে যুক্ত তার নাম। ঠিক আছে, তারপর দেখো কারখানায় ঢোকার সময় এবং কারখানা থেকে বেরিয়ে যাওয়ার সময়, স্বাভাবিক কাজের সময় অতিরিক্ত কতক্ষণ কাজ করেছে সেইগুলোর বিষয় এখানে লিপিবদ্ধ করা থাকে। ঠিক আছে,
আরেকটা বিষয়ও খেয়াল রাখতে হবে কি না, বলেছে দেখো হাজিরা খাতায় কয়েকটি বিষয় আগে থেকে লেখা বা ছাপানো থাকলেও কারখানায় প্রবেশ ও প্রস্থানের সময় সাধারণত শ্রমিক নিজে লিপিবদ্ধ করে না, নাহলে তো এটা ভুলভাল করবে, তাই তো। তো হাজিরা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করার কাজে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মচারী এই সময় লিপিবদ্ধকরণের কাজ করেন, ঠিক আছে। আর বাকি যে ডেটাগুলো রয়েছে, যেমন শ্রমিকের নাম, কোন বিভাগে কাজ করছে, কত উৎপাদন কেন্দ্রে কোন উৎপাদন কেন্দ্রে কাজ করছে, তার নাম, এগুলো দেখো আগে থেকেই ছাপানো থাকে, ঠিক আছে। তাহলে দেখো এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ এবং যথেষ্ট কম খরচে করা যেতে পারে। যে সমস্ত কারখানার আকার ছোট এবং কম সংখ্যক শ্রমিক যে কারখানায় কাজ করে, সেখানে এই পদ্ধতি কিন্তু কার্যকারী, ঠিক আছে। কিন্তু কিছু অসুবিধা রয়েছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে যে কোন পদ্ধতির কোন সুবিধা কোন অসুবিধা, এগুলো কিন্তু আসে যে এই যে সুবিধাটা এটা কোন পদ্ধতিতে করা হয়, ঠিক আছে। তখন তোমাদের ওগুলো জানতে হবে। দেখো বলেছে কিছু অসুবিধা কি রয়েছে না, সময় লেখকের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকরা কারখানায় আসা যাওয়ার সময় লিপিবদ্ধকরণের কাজে অসৎ উপায় অবলম্বন করতে পারে এবং তাদের সুবিধা মতো সময় হাজিরার খাতায় লিখতে পারে, তাই তো। এই যে অনেক শ্রমিকরা আসলো লেট করে, একটু টাকা দিয়ে দিল যে বা কিছু খাইয়ে দিল যে টাইমটা লিখে, একটুখানি কিছু বুঝিয়ে বলে দিল যে টাইমটা ঠিকঠাক লিখে দিতে, হয়ে গেল। তো তখন প্রবলেম, বিশেষ করে যখন ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী তাদের কর্মক্ষেত্রে শ্রমিক পাঠিয়ে কাজ সম্পন্ন করতে হয়, তখন এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা যায় না, ঠিক আছে। তাহলে আজকে অবধি আমি এইটুকুই রাখলাম। যেহেতু লাইন বাই লাইন পড়াচ্ছি একটু সময় লাগছে, কিন্তু ভালো করে দেখো তোমরা, আমি আশা রাখছি যে তোমরা বুঝতে পারছো, কারণ তোমরা একা পড়লে হয়তো এতটা ডিটেলসে মন দিয়ে পড়তে না, ঠিক আছে। আবার অনেকে তোমরা আছো তারা পড়ো, কিন্তু অনেকেই রয়েছে যে ভাবো যে একটু সাজেশন ফলো করে যেগুলো মোটমাট ইম্পর্টেন্ট সেগুলো পড়বো, কিন্তু এরমভাবে করলে কিন্তু কি হবে, তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষাটা বুঝতে পারবে না যে কোথা থেকে কী কোশ্চেন আসছে। তো তোমরা একটু ভালোভাবে পড়ো, তাহলে দেখবে পরীক্ষার সময় অতটা চাপ লাগবে না। তো আজ অবধি এতটুকুই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। তোমরা যদি আমাকে একটু আগ্রহ না দেখাও, আমিও কিন্তু এই ভিডিওগুলো করার আগ্রহটা পাবো না। এরপর অঙ্ক আছে, সেগুলোও আমি সব তোমাদের করাবো, বোঝাবো। অনেক অঙ্ক বইতে আছে ভুল, সেগুলোও সব ভালো করে বলে দেবো। কাজেই এটুকু তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে আমি খুব খুশি হব। তো আজ অবধি এতটুকুই রাখলাম। তোমরা সবাই ভালো করে পড়ো, কোনো ডাউট হলে আমাকে কমেন্টে জানিও।